সনটি ছিল ১৩৪৮, তারিখটা ছিল ২২শে শ্রাবণ। বাঙালির আকাশে সূর্য অস্ত গেছিল। সারা আকাশ ঘিরে কালো অন্ধকার মেঘে ঢেকেছিল। অশ্রু জলে সবাই তখন ব্যাকুল হয়ে ভিড় জমানো শুরু করে। সেই বিষয় নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান। নমস্কার, আমি মীনাক্ষী। সবাইকে স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। আপনারা নিশ্চয়ই আঁচ করতে পেরেছেন আমি কি বিষয় নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমাদের বিশ্বকবি, আমাদের বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের এই শ্রদ্ধার্ঘ। তার কলম থেমে গেছে, কিন্তু তার সৃষ্টি এখনো আছে, থামেনি, ফোড়ায়নি। প্রত্যেক বাঙালির মননে, চিন্তায়, ধ্যান, জ্ঞান সব জায়গায় কিন্তু তিনি বিরাজমান। তিনি লিখে গেছিলেন প্রেম, বিরহ, প্রকৃতি, সুখ, দুঃখ, আনন্দ, অনুষ্ঠান সব জায়গাতে, এবং দেশ স্বাধীনের প্রতিও কিন্তু তিনি চেতনা জাগিয়ে গেছেন তার লেখার মাধ্যমে। আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে পৌঁছেছেন তারা অত্যন্ত আমাদের পরিচিত এবং আমাদের প্রত্যেকের ভীষণ ভালোবাসার তিনটি মুখ। আমরা যদি ত্রিপুরা রাজ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতের কথা বলি, তাহলে যদি একটা লিস্ট বেরোয়, সেখানে কিন্তু তার নামটাও জলঝল করে থাকবে। সে হলো রবীন্দ্র অনুরাগী কণ্ঠশিল্পী পূর্ণি বসু। স্বাগত তোমাকে আমাদের স্টুডিওতে। সাথেই রয়েছেন রাজ্যের এই কণ্ঠশিল্পী, বিশিষ্ট বাচিক শিল্পী, যার গলায় আমরা কিন্তু মুগ্ধ, যার কণ্ঠে উচ্চারিত প্রত্যেকটা শব্দে কিন্তু আমরা মুগ্ধ হই। তিনি হলেন উত্তম চক্রবর্তী। নমস্কার দাদা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। নমস্কার। সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক এবং সুবক্তাও বটে, তিনি হলেন ডক্টর সৌরভ ভট্টাচার্য। নমস্কার ডক্টর ভট্টাচার্য, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের আজকে প্রসঙ্গই হলো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, যে সাগরে আমরা আসলে এক চিমটি বা এক চামচ হয়তো জল আমরা তুলতে পারবো সেই সাগর থেকে। আজকে তাঁকে নিয়ে আমরা আলোচনা করছি। সত্যি আমাদের আসলে হাত পা কাঁপে। রবি ঠাকুরের কথা যখন আমরা উচ্চারণ করি, তার সম্বন্ধে কিছু আলোচনা করব, মানে তখন কিন্তু সত্যি হাত পা কাঁপে যে কি, কোন বিষয়টা নিয়ে কথা বলবো আমরা। আসলে একটা মহাসমুদ্র, তাই নয় কি? তাহলে আজকে আমরা প্রথমেই কিন্তু জানতে চাইবো আপনারা তিনজনের কাছে আমি জানতে চাইবো যে আপনাদের প্রত্যেকের কাছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কার মনে, কার চিন্তায়, কার ভাবনায়, মানে কেমন উনি, আপনাদের কাছে এই ছবিটা কেমন? প্রথমেই তাহলে দাদা বলুন। মানে রবীন্দ্রনাথ আমাদের শয়নে, স্বপনে, নিদ্রায়, জাগরণে, জন্ম থেকে মৃত্যু, এমন কোন জায়গায় ওনার উপস্থিতি নেই তা কিন্তু আমরা খুঁজে পাই না। আমাদের বাঁচার শপথে, আমাদের ভালো লাগার মুহূর্তে, মানে কোথায় নেই রবীন্দ্রনাথ। তো এই রবীন্দ্রনাথ নিয়ে মানে আমাদের পূর্ণেন্দু পত্রীর একটা জায়গায় কথা বলেছেন যে যদি কোনো কালো দানব এসে এই পৃথিবীর সমস্ত ঠাকুরের বেদিকে উপড়ে ফেলে দেয়, এক ঠাকুরের বেদি অম্লান থেকে যাবে, সে রবীন্দ্রনাথ ঠাকুর। আমার পুরো গায়ে কাটা দিচ্ছে, একদম পুরো গায়ে কাটা। সেই হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ নিয়ে আমি কি বলবো, আমি রবীন্দ্রনাথ ছাড়া আমাদের জীবন, আমাদের অচল, পরিষ্কার কথা, একদম।
টেক্সট বলুন। এবার ডক্টর ভট্টাচার্য, আপনার মতে আপনার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা কেমন এবং কেন? রবীন্দ্রনাথ ঠাকুর আমার প্রফেশনাল জগতের সাথে হয়তো ডিরেক্টলি কোনো তার যোগাযোগ না থাকলেও অত্যন্ত অল্প বয়স, ছাত্রা বয়স থেকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রোজ, বিশেষ করে ছোট গল্প, এগুলো আমার পড়ার খুব সৌভাগ্য হয়েছে। আমি যেখানে বড় হয়েছি, আমি জানি না আগরতলায় কতটা আছে, আমাদের ওখানে একটা পল্লী পাঠাগার ছিল। আচ্ছা, সেই পল্লী পাঠাগারে অনেক এরকম ছোট গল্পের বই বাংলা ভাষায় আমার পড়ার খুব সুযোগ হয়েছিল, এবং সেগুলো পড়ে আমি আজও আমার সেই স্মৃতিগুলি খুব মনে পড়ে। এবং সেই রকম গল্প এবং সেই রকম শিক্ষা হয়তোবা অন্য কোনো গল্প বা অন্য কোনো বইয়ের থেকে অত সহজভাবে, সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে সব রকম বয়সের লোকের জন্যই কিন্তু সেই গল্পগুলি প্রযোজ্য। একটা বাচ্চাও সেই বইটা পড়ে তার থেকে কিছু শিক্ষণীয় পেতে পারে এবং সেই বইটা সে পড়তে পারে। তো রবীন্দ্রনাথের প্রত্যেকটি জিনিস, এবং যত বড় হয়েছি তার গান শুনেছি, রবীন্দ্রসঙ্গীত ছাড়া আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান, এই সব কিছুই আমাদের একটা রক্তের সাথে যেন মিশে গেছে। ঠিক। তাই আমার মনে হয় বাঙালি রবীন্দ্রনাথ ছাড়া তাদের চেতনা, ভাবনা এগুলি অসম্ভব। বাহ, বেশ সুন্দর। এবার এক্স্যাক্টলি পুনির কাছে জানবো। আমার কাছে তো সবটুকুই রবীন্দ্রনাথ, সবটুকু জুড়েই রবীন্দ্রনাথ। ছোটোর থেকে বড় হওয়া শুধুমাত্র রবীন্দ্রনাথকে ঘিরেই, জীবনের প্রত্যেকটা ওঠা নামা, চড়াই উতরাই, সব কিছুর মধ্যেই রবীন্দ্রনাথ একদম আষ্ঠে পৃষ্ঠে ভীষণভাবে বেঁধে রেখেছেন। তো 22শে শ্রাবণ এবং 25শে বৈশাখ, এই দুটো আমার কাছে শুধুমাত্র তারিখ, একটি জন্মদিন, একটি মৃত্যুদিন। তো যেরকম জন্ম আছে, মৃত্যু আছে, সেরকম দুটো তারিখ আলাদা করে রবীন্দ্রনাথ আমার কাছে একদম সম্পূর্ণ একটি কি বলবো, কাকু বলছিলেন না যে এই মানুষটিকে নিয়ে আলোচনা করতে বসলে কয়েক জন্ম বোধহয় পার হয়ে যাবে, শেষ হবে না কখনো কোনোদিন কোনো কথা। একদমই নেই। একদমই তাই। মৃত্যুটা ওনার কাছে একটা সেলিব্রেশন ছিল, যে মৃত্যু, জন্ম আছে মানে মৃত্যু থাকবে। এবং যে মানুষটি মৃত্যুকে এত কাছ থেকে দেখেছেন, পরিবারের এতগুলো মানুষের চলে যাওয়া দেখেছেন, পাশাপাশি যেসব সৃষ্টি করে গেছেন, তার থেকে আমার মনে হয় আমাদের দুঃখটা বোধহয় একেবারেই কম। আমাদের জীবনের মৃত্যু যেভাবেই থাকুক না কেন, রবি ঠাকুর যেভাবে দুঃখকে দেখেছেন, মৃত্যুকে দেখেছেন, তার পাশাপাশি ওনার সৃষ্টিকর্মগুলোকে যদি আমরা দেখি, সেখানে মনে হয় যে আমাদের জীবনে মৃত্যুকে আমরা আলাদা করে আর কি বলবো মৃত্যু নিয়ে আলাদা করে কথা। তাই 22শে শ্রাবণ আমার কাছে প্রত্যেক দিনের মতোই একটি দিন, আর মৃত্যুদিন আমার কাছে আলাদা করে কিছু নয়। ঠিক, বাঙালি 22শে শ্রাবণটা একটু কমই একদম সেই হ্যাঁ, উৎসবটা নিশ্চয়ই পালন হয়তো হয়, সবকিছুই হচ্ছে, বাট প্রত্যেকের কাছে প্রত্যেকটা তারিখ তো একটা আলাদা হয়তো মাহাত্ম্য রাখে। আমার কাছে, আমার জীবনে, তুমি যদি আমার ব্যক্তিগত জীবনের কথা বলো, আমার জীবনের মৃত্যু এমনভাবে জড়িয়ে আছে, এত মৃত্যু আমি কাছ থেকে দেখেছি। আর রবি ঠাকুর আমার জীবনে ছোটোর থেকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন যে আমার কাছে মৃত্যুটা খুব স্বাভাবিক একটি বস্তু আমার মনে হয়। যে প্রত্যেক দিনের চলাফেরার, প্রত্যেক দিনের ওঠানামাতে যেভাবে প্রতিদিন কাটে, 22শে শ্রাবণও ঠিক আমার কাছে ওরকমই একটি দিন। আচ্ছা, হ্যাঁ, রবীন্দ্রনাথের জীবনে তো মৃত্যুর মিছিল, একদমই তাই। এত মৃত্যু, বাপরে, চতুর্দিকে জীবনে যা উনি যেইভাবে ওনার জীবনে কি দুঃখটাই না পেয়েছেন, এবং তার জন্য বলেছেন যে আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবু অনন্ত জাগে। এই লাইন, এই কথা তুমি আর কোথায় পাবে, যে এই দুঃখের পরে বলছেন তবু অনন্ত জাগে। তাই 22শে শ্রাবণ আলাদা করে কিছু না, প্রত্যেক দিনের মতোই একটি দিন। তাহলে 22শে শ্রাবণের একটা কবিতা শুনবো দাদা। 22শে শ্রাবণ উপলক্ষে যতীন্দ্রনাথ সেনগুপ্তের একটা কবিতা আছে, 22শে শ্রাবণ
1348। এটাই আমি পড়বো, আমি পড়ে দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে, আবৃত্তি নয়, পাঠ পাঠ করে দিচ্ছি, ঠিক হ্যাঁ। আছে। মেঘ চাপা পূর্ণিমা, আর সারি সারি মুখ ঢাকা রুদ্ধমান আলোয় শহরে নিষ্প্রদীপ রাত, শ্রাবণ সমাচ্ছন্ন, আলো নিভল, রাত কাটলো। তার গরুটলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট পার হয়ে সেই জয়যাত্রা পথের বাঁকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু। পলকের তরে চোখে পড়ল তোমার মুখ, মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু। মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন, তাতেই হলো তোমার ললাট অভিলিপ্ত। তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল, তাতেই রচিত হলো তোমার মাল্য। কর জোড়ে নত শিরে প্রণাম করে বললাম, বিদায় বন্ধু বিদায়। মরণের হাতের লীলা কমল তুমি, চলেছ আজ জনস্রোতের তরঙ্গে তরঙ্গে। সদ্য ছেঁড়া সহস্রদল পদ্মেরই মতো ভেসে শোকের বার দরিয়ায়, অগণিত নগণ্যের নাগালের বাইরে পরম অভিমানে তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল। আমি ফুল দেইনি বন্ধু, আমার পথে ফুলের দোকান পড়ে না। আমি বলতে এসেছিলাম, হৃদয় বন্ধু, শোনো গো বন্ধু মোর। কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছো, তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি। ফেরার পথে পরাজয়ে জয়োল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না। পূর্ণিমা ছাড়লো, কিন্তু প্রভাতের কপালে আর সূর্য উঠল না। এমন দিনেই, এমনই শ্রাবণ ঘন গহন মোহে কানন ভূমি যখন কুজনহীন, সকল ঘরে যখন দুয়ার দেয়া, একেলা পথিক গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে। শহরে তো অশোভন, শহরে তো অসম্ভব। পথিকের বাঁধা পথ আরো বেঁধে দেওয়া হয়েছে। কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট হয়ে পথিক যাবে, তারই একটা মোড়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে ভিড়ছি। দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তবুল জয়ধ্বনি। সহসা দেখা গেল মরণের কুসুমে কেতন জয়রথ। মনে হলো কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যু বধে মাতাল হয়ে টানছে সেই যান। টলছে যত তাদের পা, দুলছে তত রথের বিজয় কেতু। হায় রে, যেন লটপট করে বাঘ ছাল, যেন বৃষ রহি রহি গরজে। বাধা পথে অগণ্য নগণ্যের জনতা, তাহারই বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যু স্যন্দন। শুধু তার প্রতিধ্বনি উঠছে অন্তরে, আজি পিঞ্জর ভুলাবার কিছু নাহি রে। আর সাথে সাথে রিক্সাওয়ালার ঠুনঠুনিতে সান্ত্বনা বাজছে। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমার অসাধারণ, সত্যি অসাধারণ। শীত কাটা দিচ্ছে আমার শরীরে। মানে আসলে সে মনে হচ্ছিল যেন প্রকৃতিও কাঁপছিল। একদম মানে কবিগুরুর শেষ যাত্রায় মনে হচ্ছিল প্রকৃতিও তার ব্যথাটা। উফ, এবার কথাগুলো শুনতে শুনতে আসলে এখানে আমরা কোনো কিছু একটা মানে প্রিপারেশন নিয়ে সেভাবে বসিনি তো, যে কে কি করব, কে কি বলবো। আমরা শুধুমাত্র আড্ডা মারার জন্য এবং গল্প করার জন্য এবং প্রসঙ্গক্রমে কিছু কথা এবং গান বা যা আসে, এই কথাগুলো শুনতে শুনতে আমার মনে হচ্ছিল গানটা। এবং রবি ঠাকুরের গানের একটা অদ্ভুত ব্যাপার হলো যে কোনো হয়তো অনেকগুলো পর্যায়ে গানগুলো বাঁধা আছে,
কিন্তু মৃত্যু পর্যায় বলে কিন্তু আলাদা করে কোনো পর্যায় নেই, ঠিক কিন্তু তাই। আমরা রিলেট করে ঠিক গাইতে পারি, গাইতে, অনেক গান হ্যাঁ, এরকম ঠিক, আছে। ঠিক। একদম কেন এখানেই যেমন- বোধহয় ওনার সৃষ্টি যেমন ধর পূজার প্রেম এক হয়ে যায়, একদম এক হয়ে আছে, ঠিক, ঠিক। সব তো জায়গায় এক সব- আছে। এ এক প্রকৃতির অদ্ভুত। মধ্যে যখন আমরা বর্ষাতে যাই তখন হ্যাঁ। দেখা যায় তার সাথে প্রেম কোনো না কোনো ভাবে জড়িয়ে জড়িয়ে আছেই একদম, আছে। হ্যাঁ, একদম। একদম। বসন্তে যাও সেখানেও আছে প্রেম প্রেম জড়িয়ে আছে। প্রচুর। পূজা প্রেম তো ভীষণ ভাবে একাকার হয়ে আছে। হ্যাঁ। সেরকমই একটি গান, তোমারও অসীমে প্রাণ মন রয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হয়ে বিমুখ, আপনার পানে চাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি, নিশিদিন কাঁদি তাই, অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথা একাকার, অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথা একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার, রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। বাহ, গানটা শুনলে কখনো মনে হয়, মানে ধরো কেউ জানে না গানটা যেটা কোন পর্যায়ে বাঁধা আছে, এটা কিন্তু পূজা পর্যায়ে লেখা গানটা, কিন্তু গানটা শুনলে পরে কিন্তু মনে হয় যে মৃত্যু চেতনা বোধহয় কতভাবে আছে গানটার মধ্যে, বা জীবন দর্শন যাকে আমরা বলি সেটাও কতভাবে লুকিয়ে আছে, ঠিক। মানে সেখানেই রবীন্দ্রনাথ। বারবারই চৌরির যে ভয়, আমাদের যে একদম মানে লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ঠিক। ভয়, কিছু এই হারানোর ভয়, সমস্ত ভয়গুলোকে দূর করবার দূর জন্য করবার বারবার বারবার বলেছে। ভীষণ আর ভাবে সমস্ত ভীষণ ভাবে। মানে মানে একটা ভয়ের, এই ভয় যে আমাদেরকে কতখানি আটকে রেখে দেয়, আটকে রেখে কিছু দেয়। করতে দেয় না, এর সম্পর্কে যে অসাধারণ সব তার লেখা। সেটাই, তারপর বলেছেন যে মরণ রে তুহু মম শ্যাম সমান, এই তো মানে এরকম কোথায় পাবে তুমি আর? সত্যি
মানে কলমে কি ছিল? কি ছিল এবং ওনার এবং- ওনার অদ্ভুত রকম মৃত্যুর মিছিল দেখে না একটা মুহূর্তে কিন্তু রবীন্দ্রনাথের কিন্তু এরকম একটা মানসিক অবসাদে ভুগেছিলেন হ্যাঁ, একটা নিশ্চয়ই, গোটা একদমই period, তাই, ঠিক। একদমই একটা তাই। বড় একটা সময়, এবং সেই অবসাদ উনি কাটিয়ে উঠেছিলেন নিজের একক প্রচেষ্টা। এবং ওই সময়েরই লেখাগুলি তোমার মরণে তো হুমা তুমি আমার বললে শ্যামা বলে সমান, বললাম একদম, মরণের একদম, শ্যাম সমান, শ্যামা উনি সমান। কখনো কৃষ্ণ হয়ে রাধাকে আলিঙ্গন করছে, আধা রাধা মানে মৃত্যু, ঠিক। আবার কখনো রাধা হয়ে কৃষ্ণকে কৃষ্ণকে বলছে সেটা বলছে। মৃত্যুকে আলিঙ্গন করছে। তেমনি তোমার এই যে ডাকঘরটা এমনিতে মনে হয় যেমন এটা অ্যাপারেন্টলি মনে হয় যে হুম, অনেকে মনে করতে পারে যে শিশুদের নাটক একটা ব্যাপার, অমল বোধ হয় ঠিক। শিশুর একদম, ক্যারেক্টার, একদম তাই, মোটেই তা নয়। একদম তা নয়। অমল রবীন্দ্রনাথ নিজে তখন উনি আক্রান্ত প্রচন্ড রকম ভাবে, উনি বারবার বলছেন রাজার চিঠি আসবে, ঈশ্বর তার চিঠি আসবে, মানে উনি চলে যাচ্ছেন, শেষ পর্যায়ে চলে এসছেন। মানে আপনি ডাক্তারবাবু বলতে পারেন যে অবসাদের রোগের যে বিষয়টা, হুম, এটা যে কোন স্তরে যে আটকে ছিল ওনার। একজনকে একদম একদম তাই। এবং একটা মুহূর্তে উনি ভেবেছিলেন যে আরেকটা ব্যাপার আছে জানো তো, উনি এক সময় ভেবেছিলেন যে ওনার দ্বারা লেখালেখি কিছু হবে না, হবে না, একদম একদম কোনো লেখালেখি হবে না, কিছু হবে না, এবং খুবই রকম হতাশা। ওই সময়ের মধ্যে নির্ঝরের স্বপ্নভঙ্গটা, স্বপ্নভঙ্গ। হ্যাঁ, হ্যাঁ নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটা কিন্তু ওই সময় লেখা। আর তখন উনি স্প্লানেডে ওদের ঠাকুর বাড়ির একটা বাড়ি ছিল, হুম, ওইখানে ছিলেন, ওইখানে থাকতেন। একদিন সকালবেলা ভোরবেলা উঠে ঘুমের থেকে উঠে রোদ আর পাখির ডাক শুনে তখন উনি চট করে বসে গেলেন কবিতা লিখতে, গিয়ে ওই লেখাটা নিয়ে চলে গেলেন কাদম্বরী দেবীর কাছে। উনি বললেন যে ঠিক আছে, কিন্তু না আরেকটু ইয়ে করা দরকার। ওইটাকে আমার ঘোষণা বুঝি সেই এরপর থেকে তো রবীন্দ্রনাথ আর কি। মানে কেমন না, টার্নিং ওনার- পয়েন্ট ওইটা, ওই হ্যাঁ, কবিতাটা। ওনার কলম যেমন একদম তাই। শক্তিশালী, হ্যাঁ, ওনার মনোবলটাও ছিল বেশ। এবং নিজে হোমিওপ্যাথি করেছিল। হ্যাঁ exactly। এবং ওনার প্রত্যেকটি কাজই মানে যখন আমরা এখন অনেক বছর বাদে সেগুলোকে ভাবি এবং পর্যালোচনা করি, মনে হয় যেন হি ইজ এ পার্সন হু ওয়াজ টাচড বাই ডিভিনিটি। ঠিক। মানে আমাদের রোজকার জীবনের যে একটা বোরডাম বা যে একটা রোজকার একটা শিডিউল জীবন, হ্যাঁ, রুটিন, এগুলোর থেকে যেন ওনার জীবনটা একটা অনেক উপরে অনেক একটা উপরে। আর অনেক জায়গায় আগের বিরাজ চিন্তা করে। করতেন। হ্যাঁ, তার লেখায় কিন্তু ফুটে ওঠে। হুম, আচ্ছা, আমরা তো জানি যে রবি ঠাকুর সব ধরনের লেখা লিখে গেছেন, মানে সব কিছুতে তিনি আছেন। সেই আমি যদি একটা ফ্লাওয়ার ভাসে ধরি, ওটাতেও তিনি আছেন। হুম, হুম। আমি যদি ভাবি তাহলে, আচ্ছা আমি এটা জানতে চাই, সহজ আজকে- পাঠ দিয়ে তোমাকে আমাকে আমাদেরকে বাংলা বলা শিখিয়েছে, ঠিক বাংলা বানান শিখিয়েছে। ঠিক 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 ঠিক, ঠিক। কুমোর পাড়ার গরুর গাড়ি, হ্যাঁ, বোঝাই বোঝাই করা করা কলসি কলসি হাঁড়ি, হাঁড়ি। গাড়ি চালায় এবং সব সত্যি তাই। অন্তস্তর রসন্নর তালুবস কিভাবে উচ্চারণ- দন্তেশ মূর্ধন্যস চন্দ্রবিন্দু উচ্চারণ শিখিয়েছে। সেই, এই কবিতা যদি আমরা ঠিকভাবে যদি পড়ি, একদম, আমাদের একদম, বানান তো কোনো একদম। ভুল হবার কথা নয়। ঠিক তো এইগুলি শিখিয়েছেন কে? শিখিয়েছেন উনি শিখিয়েছেন। ঠিক। আচ্ছা, কোন পর্যায়ের লেখাটা বেশি আপনাদের অ্যাট্রাক্ট করে? তিনজনের নিশ্চয়ই তিন রকম হবে। আমি একও শুরু হতে প্রথমে পারে। ডক্টর ভট্টাচার্য থেকে জানি, কোন পর্যায়ের লেখাগুলো, মানে বিভিন্ন ধরনের লেখা আমার আছে। ছোটদের জন্য লেখাগুলোই যেন বেশি আমার ক্ষেত্রে মনে বেশি দাগ কেটেছে। মানে শিশু এখনো আছে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের বয়স যতই বাড়ুক না কেন, শিশু প্রত্যেকের সুলভ মধ্যে থাকবে। শিশু মন তো আছে, হ্যাঁ। ঠিক, একদম ঠিক, ওটা তো একদম। থাকবে। মানে আমি যখন বলাই পড়ি, হুম, হুম। মানে আমার কাছে একজন বালক একটা প্রকৃতির প্রতি এতটা কাতর যে হতে পারে, এটা আমার চিন্তার Exactly. বাইরে ছিল। মানে আমি পড়ার সময় ভাবছি যে সত্যি আমি তো কোনোদিন এইভাবে ভাবিনি যে প্রকৃতিকে আমরা এইভাবে এই আঙ্গিকে দেখতে পাই। তো ওইটা আমার মানে সারা জীবন ওই জিনিসটা মানে খুব আমার চিন্তাতে একটা দাগ এইভাবে কেটেছিল। মানে স্পেসিফাই করা খুব মুশকিল, খুব মুশকিল। হুম। খুব মুশকিল। দেখো একটা কথা, মানে যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমার সকল অহংকার হে তোমার তোমার ডুবাও ডুবাও চোখের জলে, নিজেরে না যেন করি প্রকাশ প্রচার প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো পূর্ণ আমার জীবন মাঝে। আমি কত বড় সাংঘাতিক কথা,
আমি যতক্ষণ আমি বলছি তত আমি নিজেকে অপমান করছি, তাই তো? একদম, লাইনটা একদম, ঠিক। একদম, একদম। এই যে কথাগুলো, এতো আহা। রবীন্দ্রনাথ তাহলে কি, ওরই কে ঋষি, আহা। এর কবি ঋষি। একদম। তুমি সত্যি, বললে বলে আমি একটু সত্যি। দুটো লাইন গাই গানটা। Please, আমার- আমার আমার মানে, এটা বড় এই বড় লোকগুলো সামলানো খুব মুশকিল, তাও আজকের মতো দিনে। প্লিজ চলো চলো। আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে, তোমারি ইচ্ছা করো হে পূর্ণ, আমারও জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার গায়ে পুরো কাটা এটা মানে একদম, মানে এটা just কোনো কথা হবে না। কথা হবে না, সত্যি কথা হবে না। এই সৃষ্টি কোথায় পাবো আর আমরা, সত্যি। আর তোমাকে আচ্ছা, thank আমাদের- you, ও গানটা আমাকে মনে করানোর জন্য। এই যে প্রজন্ম, এখনো যে নতুন প্রজন্ম, তাদের কাছে আসলে রবীন্দ্রনাথ কেমন হওয়া উচিত? তারা কিভাবে, মানে কেমন করে ভাববেন রবীন্দ্রনাথ ঠাকুরকে? এটা কিভাবে, মানে কোনটা উচিত উচিত? বলে কোনো কথা আমি কথা হবে, হ্যাঁ, আমি বুঝি আসলে না। হ্যাঁ। হ্যাঁ, দেখো, মানুষের একটা কথা, যদি তুমি ধর্ম মানো বা ওই ব্যাপারগুলো যদি বিশ্বাস করো, ওদের প্রত্যেকের একটা ডেস্টিনি থাকে, এটা নির্ধারিত, যে কোনো ভাবে হোক, বিশ্বাস করি আর না করি সেটা আলাদা কথা, একটা জায়গা থাকে আর কি, কোনো উপায় নেই। এভরিথিং ইজ ডেস্টাইন্ড। হ্যাঁ, একদম। একদম। তো ওই অটোমেটিক্যালি আসবে। যখনই রবীন্দ্রনাথ ঠাকুরের ওই যে বোঝাপড়া, মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকি আছে, কেউ বা শিখি পয়সা ধারে না যে, অনেকটা বা স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতি, সবার তরে নয় সবাই, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি, মানদাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন, মনে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজ। আমি একটা প্যারা করলাম। কি সুন্দর, ভীষণ। মানে এই লাইনটা আজকের প্রজন্মের জন্য আমার মনে হয় সব থেকে বেশি প্রযোজ্য। ভীষণভাবে, ভীষণভাবে। They আমরা are কি so দিতে afraid of পারছি? failure. হ্যাঁ, হ্যাঁ, আমরা কি একদম। দিতে পারছি যখনই আমাদের কোনো হতাশা আসে মনের ভিতরে, তুমি এইটা তো একটা টনিক, বোঝাপড়ার একদম কবিতাটা তো একটা তাই। টনিক, এবং সত্যি। টনিকের মতো তুমি, কাজ করবে। আমি উনিও হয়তো নিশ্চয়ই আমার সঙ্গে, আমার মনে হয় সহমত হবেন, তুমিও সহমত হবে, মীনাক্ষী তুমিও হবে, যে আমরা এখানে ঢোকার আগে কিছু আলোচনা করছিলাম বাইরে বসে, যে আজকাল পড়াশোনা জিনিসটা না খুব কম হয়ে গেছে। যে কোনো টপিক না একটু না পড়লে হয় না, একটু একটু কিছু না পড়ে তারপর মনে হয় একটা জিনিস গাওয়া হোক, সেটা গান হোক, একদম। কবিতা হোক, ওনার যে বিষয় সেই বিষয় হোক, যে কোনো জিনিস। আজকে তুমি যে বসে অ্যাঙ্কারিং করছো, সেটাও তো একটা সাবজেক্ট, এটা না নিশ্চয়ই। শিখে না পড়ে তো হবে না। এইটা না আজকাল খুব অভাব। একটা আজকাল কবিতা বা একটা গান, প্রত্যেকটা গান যে লেখা হয়েছে এটা প্রেক্ষাপট আছে। একদম তাই। আমি যদি প্রেক্ষাপটটা যদি জানি, তাহলে আমার শব্দের উচ্চারণের, একদম আমার তাই। ভাব প্রকাশে অনেক বেশি সহজ, অনেক বেশি অনেক বেশি স্বাভাবিক হবে, সহজ হবে, একদম, অনেক একদম। কিছু।
ঠিক। আমি জানলাম না, তোতা পাখির মতো মুখস্থ করে গেলাম, তখনই এবং সেটা গান একরকম একটা হবে। পড়া, এটা যে কতটা জরুরি। এবং ওরে বাপরে। এই যে আমরা বলি না সবকিছুই গুরুমুখী বিদ্যা, হ্যাঁ। গুরু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমি যখন গান শিখতাম, আমার গুরু সবসময় আমাকে বলেছেন যে গান আগে পড়, একদম। গান তো আগে পড়তে হবে। এবং প্রতিটা গান শব্দ, গান প্রতিটা হলো শব্দ। গাওয়া নয়, হ্যাঁ, গান হলো বলা। হ্যাঁ। তোমাকে বলতে জানতে হবে গানটা। আজকাল পড়ে না, ওটা খুব আমার খুব দুঃখ হয় এই বিষয়গুলো। এবং প্রতিটা কথার যে এই যে স্ক্যান করে গানগুলোকে তারপর যে বলা এবং গাওয়া, এগুলোর খুব অভাব হয়ে গেছে। তাই তুমি বলছিলে না যে আজকাল ছেলেমেয়েরা কিভাবে নেবে গান, তো নিশ্চয়ই হচ্ছে এবং যথেষ্ট ভালো গান বাজনা হচ্ছে চারদিকে, পুরো পৃথিবীতেই হয়তো হচ্ছে। কিন্তু পার্টিকুলারলি যখনই প্রসঙ্গটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে চলে আসে, তখন আমি একটা বিষয় মানে আমি বলতে দ্বিধাগ্রস্ত একেবারেই নই, যে ছেলেমেয়েরা না পড়েই গানটা গায়। গানটা একটু পড়ে তারপর বোধহয় গানটা গাইলে নিজের কাছে গাইতে অনেক বেশি আনন্দ পাওয়া হয়তো যায়। বা মুখস্থ হয়ে গেল, এবার এই একদম। গানটা পরিবেশন করা হচ্ছে। আমার মনে হয় গানের যে অনুপ্রেরণাটা, ওটা বুঝে যদি সেটাকে গ্রহণ করা যায়, তাহলে এর এবং রবি ঠাকুর তো শুধু গান হিসেবে গানটা লিখে হ্যাঁ, যাননি, হ্যাঁ, একটা ভাবনা এই যে হিসাবে। কথাগুলো, হ্যাঁ। হ্যাঁ কথাগুলো ইম্পর্টেন্ট, তবে তো এটা গান হয়েছে, হ্যাঁ, ঠিক তবে তাই। এটা গান এই হয়েছে। একটা হাসির কথা এই মুহূর্তে মনে পড়ছে আর কি। রবীন্দ্রনাথ তো আমরা সব জায়গায় লাগাই, সবখানি তো ব্যবহার করছি, গান তো ব্যবহার করছি, যে কোনো উদ্বোধনী সঙ্গীত টঙ্গীত ব্যবহার, উদ্বোধনী সঙ্গীত মানে তো রবীন্দ্র সঙ্গীত জ্ঞানী হলো। একদম। এখন এটা ভারোত্তোলন, বডি বিল্ডিং এর একটা ভারোত্তোলনের ব্যাপার, এটা প্রতিযোগিতা হচ্ছে, সেখানে একটা উদ্বোধনী সঙ্গীত করতে হবে। তো যিনি গান গাইলেন, উনি গানটা করলেন এরকম, আমারই দেহখানি তুলে ধরো। এটা হচ্ছে ভাই আজকাল একদম সংস্কৃতিতে। সত্যি তাই। বডি বিল্ডিং তো এখন- দেহটা দিয়ে দিল আর কি। এবং এই সোশ্যাল মিডিয়ার কারণে এগুলো আমাদের হয়তো নজরে আরো বেশি পড়ে। এই সমস্ত যে- ব্যাপারগুলি তো সহ্য এগুলো করতে হয়, হজম করতে সহ্য হচ্ছে। মানে ভীষণভাবে সহ্য করতে হয়, এবং এই যে সহ্য করা বিষয়টা ভীষণ অসহ্য। মানে এই যে আমরা সহ্য করি বিষয়টা, এটা ভীষণ অসহ্য লাগে। সবসময় সব জায়গায় তো সবটা বলা যায় না, বা অনেক সময় হজম করে নি যে কি হবে বলে। কিন্তু এই জিনিসগুলো একটু বলে বোধহয় ভালো রবীন্দ্রনাথকে হয়। না বুঝে যদি মানে একটা কিছু করি, সেটা তাকে মানে বুঝতে হবে, পরিষ্কার কথা, তাকে বুঝতে হবে। না বুঝে রবীন্দ্রনাথকে তো মানে সারা জীবন মানে কি বলা যায়, মানে বিদ্ধ করতে করতে, রক্তাক্ত করতে করতে তো মানে সাংঘাতিক রকম রক্তাক্ত করেছে। এবং চলে যাওয়ার দিনও রক্তাক্ত করা হয়েছে। কেউ দাড়িগুলো ওনার তুলে একদম পুরো চুল দাড়ি তুলে মুখ, দিয়েছেন। একদম মুখ পুরো আছড়ে দিয়েছে, কেউ নখ দিয়ে, কেউ চুল নিয়ে ছিঁড়ে নিয়ে চলে গেছেন। সেই দিনকেও সেটা হয়েছে। তো মানে মনে রবীন্দ্রনাথকে মনে নিয়ে- হচ্ছে যে ওই যে দুর্গার প্রতিমা যখন নিরঞ্জন করে, তখন দেখা যায় এই ধরনের ঘটনা করে একদম থাকে। একদমই তাই, একদম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা ছোট্ট একটা জায়গা একটু পড়ে শোনাচ্ছি। প্লিজ। সকালবেলা উঠে আমার একটু লেখালেখি করার মাঝে মাঝে শখ হয়, ইচ্ছে হয় যে কিছু লিখি। তো এই পার্টিকুলার এই দিনগুলোতে ইচ্ছে হয় লেখার। তো অল্প একটু জায়গা একটু পড়ে শোনাচ্ছি। জীবনে কিছু দিন আছে যেগুলো ক্যালেন্ডারের পাতায় নয়, মনের ভাঁজে লেখা। 22শে শ্রাবণ তেমনি একটি দিন আমার কাছে। ছোটবেলায় এই দিনটির অর্থ জানতাম না, বুঝতেও পারতাম না। শুধু দেখতাম আকাশটা যেন অন্যরকম হয়ে যায়, বৃষ্টি নামতো, জানালার কাছে জল গড়িয়ে পড়তো, আর কোথাও না কোথাও রবীন্দ্রসঙ্গীত বাজতো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝলাম মানুষকে সবসময় সামনে থেকে চিনতে হয় না। কোনো কোনো মানুষকে চেনা যায় তার লেখা, তার রেখে যাওয়া শব্দে। আমার কাছে রবীন্দ্রনাথ ঠিক তেমনই। জীবনের এমন অনেক সন্ধ্যা এসেছে যখন চারপাশে মানুষ ছিল অথচ কথা বলার মতো কেউ ছিল না। সেদিন তার বই খুলেছি, মনে হয়েছে তিনি যেন আমার নীরবতার ভাষাগুলো এভাবেই বলে দিয়ে গেছেন। প্রতি বছর এই দিনটি আমাকে মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে গভীর কথাগুলো উচ্চস্বরে বলা যায় না, সেগুলো বৃষ্টির মতো নীরবে ঝরে। এই 22শে শ্রাবণ তাই শোকের নয়, এটি কৃতজ্ঞতার দিন। এমন এক মানুষের প্রতি কৃতজ্ঞতা যিনি মৃত্যুকেও শেষ কথা হতে দেননি, যিনি শিখিয়েছেন জীবন তার ক্ষয় নিয়েও সুন্দর, বিচ্ছেদ নিয়েও পূর্ণ,
আর নীরবতা নিয়েও গভীর। তাই 22শে শ্রাবণ আমার কাছে একটি তারিখ নয়, এটি আমার একান্ত ব্যক্তিগত দেখা হওয়া নিজের সঙ্গে, স্মৃতির সঙ্গে, আর সেই মানুষটির সঙ্গে যিনি কোনোদিন আমার ঘরে আসেননি, অথচ আমার জীবনের সবচেয়ে নীরব মুহূর্তগুলোর পাশে সব সময় বসে থেকেছেন। তিনি আছেন, থাকবেন আমার শক্তি হয়ে। উফ, অসাধারণ। একদম মনের কথা বলেছো, খুব সুন্দর। মানে যেগুলি সত্যি ভাবি আমরা, হয়তো বা কলমে নামাতে পারি, হ্যাঁ, এটা তুমি একদম নামিয়েছো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আচ্ছা, তুমি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ভীষণ ভালো গান করো। আচ্ছা, আজকাল যে রবীন্দ্রসঙ্গীত, এই যে রিমিক্সই তো বলে, ওইটা যে করে, ওইটা ভালো লাগে তোমার কাছে? মানে কিভাবে না? দেখো, রিমিক্স বলতে কি, কিছু হলো এক্সপেরিমেন্টেশন। আমি যবে থেকে গান বাজনা প্রফেশনালি শুরু করেছি, তবে থেকে আমি যে এক্সপেরিমেন্টস করিনি তা কিন্তু নয়। এক্সপেরিমেন্টেশন ইন দ্য সেন্স যে মানুষের সৃষ্টি, সেই সৃষ্টিটাকে বাদ দিয়ে কিছু করা নয়, যা আছে সেটাকে রেখেই নিজের মতো করে অন্য কিছু করা। মানে আমি হয়তো আমার মিউজিকের প্যাটার্নটা খানিকটা বদল করে সেখানে কিছু ইনস্ট্রুমেন্টস ঢোকালাম আমার ইচ্ছে মতো, গানটার সৌন্দর্য বাড়ানোর জন্য। কিন্তু তার মানে এই নয় যে গানটাকে শেষ করে দিলাম। অনেক সময় এসেন্সটা নষ্ট হয়ে যায়। একদমই তাই। এসেন্স নষ্ট মানে এই যে সঙ্গে সঙ্গে একটি অভিব্যক্তি বেরোলো না, কাকুর মুখ থেকে এক্ষুনি বেরোলো যে বাবা কথাটা, এসেন্স নষ্ট মানে একদম পুরো শেষ করে দিলাম গানটাকে, সেটা যেন না হয়। বুঝতে হবে প্রথম, ওই যে বারবার বললেন যে প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে কবি কোন অবস্থাতে কবিতা লিখেছিলেন। আমি যদি আজকে একটি গান ধরো, বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর, সেখানে যদি এক গাদা কতগুলো মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে গানটার একদম পুরো শেষ করে দিলাম, মানে গানটার যে বিষয়বস্তুটা সেটাকেই রাখলাম না, আর চারদিকে প্রচুর শুধু ইনস্ট্রুমেন্ট বাজছে, তাহলে তো কিছুই গানটার মূল্যটা রইল না। ঠিক, আমি গানটাকে প্রাধান্য দিয়ে বাকি যা করার করি না, কোনো অসুবিধা তো নেই। রবি ঠাকুর কখনো বলে যাননি যে মানে আমার গানটাকে এভাবেই গাইতে হবে, কখনো কিন্তু তিনি বলেন। ওই সেই আরেক কথা বলা যায় যে রবীন্দ্র, সেই পূর্ণেন্দু পুত্রী, রবীন্দ্রসঙ্গীত তানের নয় প্রাণের। একদম তাই, একদম তাই। আমি যদি কানেক্ট করতে না পারি বিষয়টার সাথে, তাহলে তো কি লাভ হলো আমার? সত্যিই তো। আচ্ছা, এই যে আবৃত্তি শুনবো, আমার আসলে আবৃত্তি শুনতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, আমি তাহলে একটা কবিতা শোনাই, যেটা হচ্ছে ওই যেটা বলছিলাম, যেটা মানে সারা জীবন তো নিজের কৈফিয়ত দিয়ে গেছেন, কনফেস করছেন রবীন্দ্রনাথ এই কবিতাটার মধ্যে। এই জন্য কবিতাটা একটু আলাদা আজকের দিনে একটু, আর জীবনের শেষ দিকে এসে উনি কবিতা লিখেছেন। কবিতাটার রচনা কাল হচ্ছে 18ই জানুয়ারি 1941, মানে 2 বছর আগে। ঠিক আছে? ও 1941, তাহলে একেবারেই ওই সময় আর একদম শেষের দিকে। বিপুল এই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোড় জুড়ে থাকে অতি ক্ষুদ্রতারই এক কোণ। সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে, অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। জ্ঞানের দৃঢ়তাই পূরণ করিয়া লই, যত পারি ভিক্ষা লব্ধ ধরে। আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তারা জাগিবে তখনই। এই সরসাধনায় পৌঁছল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। কল্পনায় অনুমানে ধরিত্রীর মহায়কতান, কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ। দুর্গম তুষারগিরি, অসীম নিঃশব্দ নীলিমায়, অশ্রুত যে গান গায়, আমার অন্তরে বার বার পাঠাইছে নিমন্ত্রণ তার। দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা, মহাজন শূন্যতায় দীর্ঘ রাত্রি করিতেছে সারা। সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে। সুদূরের মহাপ্লাবী প্রচন্ড নির্ঝর, মনের গহনে মোর পাঠাইছে স্বর। প্রকৃতির ঐকতার স্রোতে নানা কবি ঢালে গান, নানা দিক হতে তাদের সবার সাথে আচমন এইমাত্র যোগ। সঙ্গ পাই সবাকার, লাভ করে আনন্দের ভোগ।
গীত ভারতীর আমি পাইত প্রসাদে, নিখিলের সঙ্গীতের সান। সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার পূর্ণ পরিমাপ নাই বাহিরের দেশে কালে। সে অন্তর্ময়, অন্তর মেশালে তবে তার অন্তরের পরিচয়। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আচমর বেড়াগুলি জীবন যাত্রার। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গেছি আমি ওপারের প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা, তাই আমি মেনে নেই সেই নিন্দার কথা। আমার কবিতা জানি আমি, গেল বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগে কান পেতে আছি। সাহিত্যের আনন্দের ভোজে নিজে যা পারি না দিতে, নিত্য আমি থাকি তারই খোঁজে। সেটা সত্য হোক, শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ। সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি ভালো নয়, ভালো নয়, নকল সে শৌখিন মজদুরি। এসো কবি, অখ্যাত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিয়ে উদ্ধার। প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করে দাও তুমি। অন্তরে যে উৎস আছে তার আপনারই, তাই তো তুমি দাও উদ্বাড়ি। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় একতারা যাহাদের, তারও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে নতশির, স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। ওগো গুণী, কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। তুমি থাকো তাহাদের জ্ঞাতি, তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি। আমি বারংবার তোমারে করিব নমস্কার। অসাধারণ। কি ভালো। শুধু ভঙ্গি দিয়ে যেন না বলায় চোখ। এই যে কথাটা যে বলা হয়েছে, একদম একদম শুধু কথা বললে হবে না, প্রকৃতভাবে অন্তর সঙ্গে অন্তর না বেরালে চলবে না, তবেই মানুষের পরিচয় পাওয়া যাবে। ঠিক তাই। আর এবং আমরা তুমি দেখো যে, হ্যাঁ বলো, তুমি বলছো। না, না, বলো না, বলো। প্রত্যেকটা জায়গায় রবি ঠাকুর কিন্তু সব সময়তে নতুন কিছু করতে চাইছেন। সব সময় তো নতুনকে এগিয়ে দিতে হবে, নতুন সাজে সজ্জিত হতে হবে। একদম। একদম সব সময় হুম। মানে নেগেটিভিটি ব্যাপারটা ওনার মধ্যে বোধহয় একেবারেই আমি কখনো কোথাও কোনো বিষয় লক্ষ্য করি কোনো লেখাতে, কোথাও কোনো কোথাও না। জায়গাতে, কি গদ্য কি পদ্য কি জীবন, জীবন দর্শন একটা অন্য জায়গায় ওনার, জীবনের কথা অন্য বলেছে, জায়গায় সব জীবনের সময় কথা বলেছে। জীবনের কথা, এবং হুম। তোমাকে মানে ভয়হীন জীবনের বাঁচতে, কথা বলেছে। একদম বাঁচতে অনুপ্রেরণা দেওয়া, একদম মানে অনুপ্রেরণায় ভর্তি যেন ওনার মধ্যে আর কি। অনুপ্রাণিত যদি কেউ হতে হয় তাহলে রবি ঠাকুরের লেখা পড়তে হবে। ঠিক। যেরকম একটা ছোট্ট গান তোমার, অদ্ভুত ভাবে গানটার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু গানটা আবার লেখা প্রেম পর্যায়ে। দে তোরা আমায় নূতন করে দে, নূতন আভরণে, হেমন্তের অভিসম্পাতে রিক্ত কিঞ্চন কানন ভূমি, বসন্তে হোক দৈন্য বিমোচন নবলাবণ্য ধনে, শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব আবরণে, বাজুক প্রেমের মায়া মন্ত্রে পুলকিত প্রাণের বিনা যন্ত্রে, বাজুক প্রেমের মায়া মন্ত্রে পুলকিত প্রাণের বিনা যন্ত্রে, চির সুন্দরের অভিবন্দনা, আনন্দ চঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক হিলোলে হিলোলে,
যৌবন পাক সম্মান বাঞ্ছিত সম্মিলনে দে তোরা আমায়, নূতন করে দে নূতন আভরণে। বাহ, কি ভালো কথা কি বলো। সত্যি শ্যামানের সত্যি তোরাটে তো একদম। শ্যামানের তোরাটের এই কি গানটা। ভালো এটা একটা সুন্দর। বিখ্যাত গান, মানে- শ্যামানের তোরাটে। এই যে ডক্টর ভট্টাচার্য বসে আছেন, আপনি তো বাংলায় জন্মগ্রহণ করেছেন তাই না? হ্যাঁ, পশ্চিম। হ্যাঁ, পশ্চিমবাংলায়। তার মানে ওই মাটিতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, ওই হ্যাঁ। মাটিতে। আর আমাদের ত্রিপুরায় কিন্তু আমরাও সত্যি হ্যাঁ, আমরা কি বলবো এই জিনিসটাকে, মানে আমরা আসলে সেই ঠাকুরের আশীর্বাদ পেয়েছিলাম। আমরা এই ত্রিপুরার মাটিতেই তাঁর পা রেখেছিলেন। এবার এই ত্রিপুরাতে যে আসা, এই নিয়ে যদি দাদার কাছে একটু জানতে পারি এই বিষয়টা নিয়ে, মানে ত্রিপুরাতে ভীষণ উনি তো important উনি তো এতবার। প্রথমত যে 7 বার হুম, ত্রিপুরাতে এসেছেন, আর অদ্ভুত ত্রিপুরার সঙ্গে 8 বার সম্পর্কটা। শুনেছিলাম, কেউ কেউ এটা তর্ক করেছিল। 7 বার। 7 বার, আমরা 7 সাতবার। বারই জানি। এবং উনি মজার ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গে ত্রিপুরার যোগসূত্রের যে একেবারে প্রথম দিকের যে বিষয়টা, সেটা হচ্ছে যে বীরচন্দ্র কিশোর মানিক্য। হুম, তাই কিছুদিন হলো ওনার মানে স্ত্রী প্রায় মানে মানে মারা গেছেন। হুম, হুম, উনি একেবারে স্ত্রীর শোকে পাগল হয়ে গেলেন, এরকম একটা অবস্থায়। হুম। সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর একেবারেই বালক, তার লেখা ভগ্ন হৃদয় লেখাটা বীরচন্দ্র মানিক্য পড়েছেন। আচ্ছা, আমাদের ত্রিপুরার রাজারা কিন্তু খুবই সংস্কৃতি, মন এবং সমস্ত দিক থেকে এটা কিন্তু একটা খুবই অন্য ধরনের, যার জন্য রবীন্দ্রনাথের ভালোবাসা পেয়েছে এমনি এমনি নয় তার পিছনে। তো ওইখানে রবীন্দ্রনাথ কে ত্রিপুরা থেকে পাঠানো হলো যে তাকে আমরা ওনাকে কবি সম্রাট মানে ভারতবর্ষে পরবর্তীকালে উপাধি দিল। এই বালক রবীন্দ্রনাথ এই জীবনে প্রথম যে এত বড় সম্মান ত্রিপুরার রাজার কাছে পেয়েছে, এইটা তাকে মুগ্ধ করেছে। এরপরে তো উনি বহুবার এসছেন, 7 বার বললাম, এবং সেই 5টি গান রচনা করে গেছেন। এবং সেখানে বসে অনেক ওনার সৃষ্টি আছে। আমাদের রবীন্দ্রনাথের একটা যে ব্যাপারটা আমাদের ত্রিপুরা আমরা গর্ব করতে পারি, আমাদের রাজা মানে 4 পুরুষ, আমাদের রাজারা কিন্তু জন্ম মানে অল্প বয়সের সব, স্পেনটা খুব অল্প। বীরচন্দ্র, তারপরে রাধাকিশোর, তারপরে হচ্ছে বীরবিক্রম শেষে, এই 4 জনের সঙ্গে রবীন্দ্রনাথের। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন আমাদের ত্রিপুরাতে জগদীশচন্দ্র বসুর জন্য আর্থিক সাহায্য নেবার জন্য। ওই সময়ে আমাদের যুবরাজের বিয়ে, এবং ওই সময় ত্রিপুরাতে খুব মানে খরা হয়েছে, এবং রাজা তখন বলেছে যে আমাদের বধূ মাতার জন্য না হয় কিছু গয়না কম হবে, কিন্তু ভারত মাতার জন্য যে গয়না প্রস্তুত হবে এর মূল্য অপরিসীম। এবং ওই সময় রাজা কিন্তু একটা কথা বলেছিলেন যে না মানে আমার কথা মানে এই যে দানটা এটা যেন কোনোভাবে প্রকাশিত না হয়। যখন জগদীশচন্দ্র বসু তার আবিষ্কার করে ফিরে এলেন কলকাতাতে, তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, ততদিনে কিন্তু রাজা প্রয়াত। ঠিক আছে, তো রাজা প্রয়াত, তখন ওইখানে বসে জগদীশচন্দ্র বসু বলেছেন যে আজ আমি যদি স্বীকার না করি, যদি ওনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে ওনার নাম বলা হবে না, কিন্তু যেহেতু উনি প্রয়াত তাই বলছি যে ত্রিপুরার মহারাজা আমাকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন বলেই আজকে এই কাজটা করা সম্ভব হয়েছে। এটা ওই তোমার তৎকালীন সময় স্টেটসম্যান পত্রিকাতে উঠেছে। সেই স্টেটসম্যান পত্রিকা শান্তিনিকেতনে রক্ষিত আছে, যে যেটা ওই আর্কাইভের যে রুমটা যেটা ওইখানে আছে। এটা রবীন্দ্রনাথ শেষ বয়স পর্যন্ত আমাদের যে মালঞ্চেরি বাসে এখানে থাকতেন, থেকে শেষ সময় একটা জায়গার মধ্যে আমাদের বিক্ষত চৌধুরী রবীন্দ্র সান্নিধ্যে ত্রিপুরা, একটা বিখ্যাত বই, ওইখানে রবীন্দ্রনাথ আমাদের প্রাকৃতিক শোভা ওই সময় বোধহয় আমার মনে হয় গ্রীষ্মের পরে টরে আর কি, তখন চতুর্দিকে ফুল
লাল ফুল, শিমুল, পলাশ, সমস্ত ফুলে ফুলে, আর ওইখান থেকে দাঁড়ালে ওদিকে যে মানে নিচের দিকে বয়ে যাচ্ছে সব গাছ দেখে দেখে বলছে যে এত প্রাকৃতিক সৌন্দর্য দেখে বলেছিল যে আমাকে এইখানে যে পর্ণকুটির বাঁধিয়া দাও, জীবনের শেষ দিনগুলি আমি এইখানে কাটাইতে চাই, অতিবাহিত করতে চাই। রবীন্দ্রনাথ ত্রিপুরাকে ভালোবাসতেন। আরো মজা, ত্রিপুরার রাজ পরিবারের সবাইকে মানে একবারে হেসেলের খবর রাখতেন রাজ পরিবারে। মানে রাজ পরিবার লোকজন টস্ট হয়ে যাচ্ছে, তারা মানে একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে গিয়ে শান্তিনিকেতনে নিয়ে ওদের পড়াশোনার ব্যবস্থা করেছেন, এটা ভাবা যায়। এবং ত্রিপুরার রাজার এই যে উমাকান্ত সেন, উমাকান্ত ইনি তো ওনাকে নিয়ে এসছেন যাতে রাজকার্য পরিচালনা সঠিকভাবে হয়। এবং আজও যে মূর্তিটা উমাকান্ত স্কুলের ভেতরে রাখা, সেই জায়গাতে রবীন্দ্রনাথ এসেছিলেন, লেখাটা রয়েছে। মানে ভাবলেও কিরকম অদ্ভুত লাগে, সত্যি তাই, সত্যি ভালো। এবং আমি তো মানে ভীষণ ভাবে প্রাউড, কাকুও জানেন ব্যাপারটা। বীরচন্দ্র, বীরেন্দ্র কিশোর, রাধা কিশোর এন্ড রবীন্দ্র, তোমার এই কিরিট বিক্রমের বাবা হচ্ছে বীর বিক্রম কিশোর। এই চার সত্যি তাই, সবটা বিষয় না মনে রাখাও একটা বিরাট বিষয়। একদমই তাই। আর আমি ভীষণ ভাবে মানে ত্রিপুরা, রবীন্দ্রনাথ, আগরতলা এগুলোর সঙ্গে ভীষণ ভাবে আমি খুব প্রাউড ফিল করি অলওয়েজ, বিকজ আমার দাদুর কারণে। কাকুরাও জানেন বিষয়টা আমার, সেটা তো 100 বার। আমি যখন দেখি যে, আমিও কিন্তু খুব গর্বিত যে মানে আমার পরিবার নিয়ে, যে আমাদের পরিবার কিন্তু শতবর্ষ প্রাচীন পরিবার। ওর পরিবার আমাদের পরিবারের আমরা কিন্তু 100 বছরের অধিক কাল। আমার দাদু ডিরেক্ট রবি ঠাকুরের স্টুডেন্ট, মানে আমি সেটা ভাবলেই আমার কিরকম একটা অদ্ভুত লাগে। রবীন্দ্রনাথ ত্রিপুরা বইটাতে যখন রবি ঠাকুরের সঙ্গে ছবি এবং চিঠিগুলো দেখতে পাই, সেগুলো দেখলে কিরকম অদ্ভুত একটা ফিলিং হয় যে মানে আমি তার নাতনি, মানে আমার ভীষণ গর্ব হয় সেই ব্যাপারে। ওই জন্যই হয়তো বা আমার ভেতরে মানে রবীন্দ্রসঙ্গীত ব্যাপারটা আছে, এটা আমার মনে হয় যে কোথাও না কোথাও একটা কানেকশন তো থাকে, নিশ্চয়ই আছে, নয়তো এই টানটা কেন থাকতো, নিশ্চয়ই সেই টানটা নিশ্চয়ই আছে। কাকু আমাকে একটু সুযোগ করে দেবে ওই গানটা গাওয়ার, যাতে তুমি কিছু একটা বলো যাতে আমি ওই গানটা গাইতে পারি। আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে এসে গেছি, বরং ওইটা দিয়েই শেষ করা যাক। এখন আমি কিছু বলার পর গানটা দিয়ে একদম শেষ করা যাক, যেটা উনি বলছিল। আচ্ছা, উনিও কিন্তু অনেকক্ষণ একটু চুপচাপ বসে আছেন। জাস্ট একটা পয়েন্ট, মানে আমার ওনাদের আলোচনা শুনতে খুবই ভালো লাগছে। আমার সারা দিনের একটা মানে একই রকম জীবনযাত্রার মধ্যে সত্যি এটা একটা অন্যরকম বিষয়। তো একটা কথা শুধু আমার সবসময় ছোটবেলা থেকে মনে হয়েছে যে হি ওয়াজ আ নোবেল লরেট। উনি গীতাঞ্জলির জন্য নোবেল পেয়েছেন, কিন্তু দেখুন উনি কিন্তু সেটা ইংরেজিতে নিজে অনুবাদ করে নোবেল পেয়েছেন। ক্যান ইউ ইমাজিন? মানে এটা একটা সত্যি অকল্পনীয় ব্যাপার। আপনি কোনো অন্য ল্যাঙ্গুয়েজের অথর যারা নোবেল পেয়েছে তারা কিন্তু সবাই নিজেদের ল্যাঙ্গুয়েজে লিখেই পেয়েছে। সেটা নোবেল কমিটি হয়তো তাদের নিজেদের স্বার্থে সেটা ট্রান্সলেট করেছে, বাট ফর আ রাইটার হুজ মাদার টাং ইজ নট ইংলিশ, সেটাতে এক্সপ্রেস করে নিজে কবিতা লেখা মানে আশ্চর্যের। অনুবাদ সাহিত্য কিন্তু বড় সাংঘাতিক জিনিস, এবং না জানলে অনুবাদ সাহিত্যের বিশাল ব্যাপার। অনুবাদ সাহিত্যের মধ্যে আমি আরেকটা কথাই বলছি, অনুবাদ করাটা যে গুগলে যদি যাওয়া যায়, ও বাবা 12টা বাজে, অন্য টপিক হয়ে যাবে, তাহলে আমরা ওখানটাই যাই। দাদা কিছু বলবে আর তুমি গানটা? প্রথমে তো বলছিলাম যে রবীন্দ্রনাথ এক মহাসাগর, যেটা তুমি বলেছিলে যে হয়তো আমরা অঞ্জলি ভরে জলও তোলা সম্ভব না, আরো এটা বড় সাংঘাতিক জিনিস। রবীন্দ্রনাথ নিয়ে পরিক্রমা, এটা একটা বিশাল ব্যাপার জীবনের। বারবারই বলছি যে এটা কখনোই শেষ হবে না, কিন্তু কোথাও একটা থামতে হবে। এবং বিদায়ের ক্ষণ বলে ওইটাও বলেছেন যে দুয়ারে প্রস্তুত গাড়ি বেলাদের প্রহর। আমি ওইটা যে বলছেন যে বাচ্চা ছেলেরা এসে বলছে যে যেতে নাহি দিব, এই যে বিষয়গুলি যে এদের পরও তো যেতে হয়, যেতে হবে, তো সেখানে একটা সময় তো আমাদের থামতে হবে নিশ্চয়ই, কোথাও না কোথাও গিয়ে তো থামতে। আমার মনে হয় এটার একটা সমাপ্তি আমরা গণব গান করি, যেটা নাকি ভীষণ ভাবে রিলেট করবে যে রবীন্দ্রনাথ তার বিদায় ঘরে এই গানটা
আমরা এভাবে যদি গাইতে পারি। হ্যাঁ, যেটা প্রথমেই তোমাকে বলছিলাম না, যে মৃত্যুর তো কোনো আলাদা কোনো পর্যায়ে নেই, কিন্তু গানগুলো শুনলে আমরা মনে হয় যে মানে এটা বোধহয় এর ওই অনুষ্ঠান বা ওই উপলক্ষেই বোধহয় লেখা হয়েছিল, হ্যাঁ। এরকম কিছু একটা। তো আমি সত্যি এক্স্যাক্টলি অনেস্টলি বলছি, আমি গানটার প্রেক্ষাপটটি জানি না, আমি জানার নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু গানটা একটু শোনাচ্ছি। বাদল ধারা হলো সারা, বাজে বিদায় সুর, গানের পালা শেষ করে দে, শেষ করে দে রে, যাবি অনেক দূর, বাদল ধারা হলো সারা, বাজে বিদায় সুর, ছাড়লো খেয়া ও পার হতে, ভাদ্র দিনের ভরা স্রোতে রে, দুলছে তরি নদীর পথে তরঙ্গ বন্ধু, গানের পালা শেষ করে দে, শেষ করে দে রে, যাবি অনেক দূর, বাদল ধারা হলো সারা, বাজে বিদায় সুর, কদম কেশর ঢেকেছে আজ বনতলের ধুলি, মৌমাছিরা কেয়া বনের পথ গিয়েছে ভুলি, অরণ্যে আজ স্তব্ধ হাওয়া, আকাশ আজি শিশির ছাওয়া রে, আলোতে আজ স্মৃতির আভাস, বৃষ্টির বিন্দু, গানের পালা শেষ করে দে, শেষ করে দে রে, যাবি অনেক দূর, বাদল ধারা হলো সারা, বাজে বিদায় সুর। বাহ, খুব সুন্দর। আপনারা এতক্ষণ আমাদের আলোচনার সাথে আপনারাও ছিলেন এতক্ষণ ধরে। আসলে শেষ করা যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যতই আলোচনা হোক, যতই কথা বলা হোক, কথার আর শেষ নেই। যিনি সব পর্যায়ে রয়েছেন, সে প্রেম বলুন, বিরহ বলুন, দুঃখ বলুন, সুখ বলুন, প্রকৃত বলুন, চেতনা বলুন, এবং নারীদেরকে নিয়েও কিন্তু স্বাধীন, নারীরা যাতে স্বাধীন থাকে, নারীরা যাতে আত্মনির্ভর হয়, সব কিছুতে কিন্তু তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। এখানে শেষ করছি আজকের আলোচনা। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, এতটা সময় দিয়েছেন। নমস্কার।